তারা রাজনৈতিকভাবে নিজেদের কাজে ব্যবহৃত করতে চান বলে এই ধরনের অনুদান দিয়ে তাদের আপনি বলতে পারেন একটা ডোল পলিটিক্স করেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে দুর্গাপূজার 43,000 ক্লাবকে 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু প্রথমে মনে হতে পারে যে সরকারের কি একটা কাজ, ক্লাবকে টাকা দেওয়া এটা কখনই সরকারের কাজ হতে পারে না। কারণ আমরা সবাই জানি যে এই ক্লাবকে টাকা দেওয়া প্রথম শুরু হয়েছিল 2018 সাল থেকে। 2018 সালে প্রথম শুরু হয় ক্লাবকে টাকা দেওয়া, যার পরিমাণ ছিল 10,000 টাকা। 2019 সালে এই টাকাটার পরিমাণ হয়ে যায় 25,000 টাকা। 2020 সালে এই পরিমাণটা দাঁড়ায় 50,000 টাকা। তাহলে 10, সেখান থেকে হলো 25, 25 থেকে হলো 50, আর 2021 সালে ছিল 50,000 টাকা, 2022 হলো 60,000 টাকা, 2023 হলো 70,000 টাকা, 2024 হলো 85,000 টাকা। সামনের বছর 2025 সালে এই টাকার পরিমাণটা হবে 1 লাখ টাকা। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। কিন্তু এই পরিমাণ টাকা ক্লাবকে দেওয়া হচ্ছে কেন, সেটা কি আপনি জানেন? আসুন, ফিরদৌস শামীম, সম্মানীয় আইনজীবী ফিরদৌস শামীম, তিনি পরদে পরদে ব্যাখ্যা করেছেন, পর্যালোচনা করেছেন যে এই ক্লাবকে কেন টাকা দেওয়া হচ্ছে, ক্লাবকে টাকা দেওয়া আখিরে এর গোপন উদ্দেশ্যটা কি। আসুন আমরা জেনে নিই, আগে শুনে নিই সম্মানীয় ফিরদৌস শামীম সাহেব কি বলছেন, তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি। এখন আমি মনে করি রাষ্ট্রের কোনো প্রকার অনুদান সেটা ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়, এবং ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্রের অনুপ্রবেশও একেবারে অনুচিত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই রাজ্যের ক্ষেত্রে বারবার দেখা যায় রাষ্ট্র বিভিন্ন প্রকার ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় কার্যকলাপের মধ্যে অনুপ্রবেশ ঘটাচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্যে। বিশেষ করে এই শাসক দল রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয় আচার আচরণে তাদের অনুপ্রবেশ ঘটাচ্ছে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। দ্বিতীয় হচ্ছে, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূল যে ফান্ডা, সেই ফান্ডাটি হচ্ছে যে রাষ্ট্র কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হতে পারে না। সেই ক্ষেত্রে ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনি যদি অনুদান দেওয়ার অর্থ ভারতবর্ষে যে ধর্মনিরপেক্ষতা, যে স্পিরিট, যে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে একেবারে আঘাত করা, এবং এই সিদ্ধান্ত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার স্পিরিটের পরিপন্থী বলে আমি মনে করি। দেখুন, কি মুকুব করবে সেটা অন্য বিষয়, কিন্তু আপনি কোনো কিছু অনুদান সেটা ধর্মীয় ক্ষেত্রে না করে সেই অর্থ আপনি স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারতেন। তার ফলে কর্মসংস্থান তৈরি হতে পারতো, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হতে পারতো। এটা করে লাভ হয় না, শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। একেবারে অযৌক্তিক ডিসিশন। একদিকে রাজ্য সরকার বলছে তার টাকা নেই বলে তার কর্মচারীদের ডিএ দিতে পারছেন না, অথচ সেই রাজ্য সরকার মেলা খেলা করছেন, অনুদান দিচ্ছেন। আচ্ছা, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন কি এই রাজ্যে দুর্গাপুজো হতো না? তখন কি এই রাজ্যে ঈদ হতো না? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ফলে তিনি বারবার এই ধর্মীয় ক্ষেত্রে তার অনুপ্রবেশ ঘটাচ্ছেন, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি মনে করি রাজ্যের মানুষের উচিত তার এই সিদ্ধান্তকে বর্জন করা, এবং বিভিন্ন ক্লাব সংগঠনগুলো যারা এই অনুদান নিচ্ছে আমি মনে করি তাদেরও বর্জন করা উচিত। এই যে তাদের বিভিন্ন ক্ষেত্রে যাদের এই যে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটছে, এই সিদ্ধান্তকে বর্জন করা উচিত। একেবারে সঠিক না, একেবারে সঠিক না, সেই কথাই আমি এতক্ষণ বলছিলাম যে কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না, নতুন বিজ্ঞাপন দিতে পারছে না। চাকরি যেমন ধরুন SL/STর ক্ষেত্রে যেমন অনেকেই বলছেন যে সমস্ত ছেলেমেয়েরা এখন যোগ্য হয়ে বসে আছেন নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, সেই 2016 সালে সিলেকশন প্রসেস, যেটা চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে পেন্ডিং, কিন্তু তারপরে তো আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। কেন হয়নি? কেন প্রাথমিকে নিয়োগ হচ্ছে না? কেন উচ্চ প্রাথমিকে নিয়োগ হচ্ছে না? কেন স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হচ্ছে না? কেন বন দপ্তরে নিয়োগ হচ্ছে না? এই এত দপ্তরে এত শূন্য পদ রয়েছে, স্থায়ী পদে কেন নিয়োগ হচ্ছে না? একদিকে অর্থ নেই বলে নিয়োগ হচ্ছে না, অপরদিকে এই অর্থের অপচয় করছেন, নিজের বড় বড় পোস্টার ছাপাচ্ছেন। আপনি এই দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন, কোন ক্লাব কি বলেছে যে অনুদান না দিলে পুজো হচ্ছে না তাদের? আগে কি তারা পুজো করতো না? আগে কি এই রাজ্যে ধর্মপ্রাণ হিন্দুরা তারা পুজো করতো না?
তারা নিশ্চিতভাবে পুজো করতো এবং তাদের অর্থেই তারা পুজো করতো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ডিসিশন। আমি মনে করি এই অর্থ অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারতো, এতে রাজ্যের মানুষের উপকার হতো। এটা নিয়ে এই অপব্যয় বলে আমি মনে করি। হ্যাঁ, একদমই। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার এসে বলতো এটা নাকি তার সচেতনতা বৃদ্ধির জন্য, কোভিডের কাজে, এইসব কাজে ব্যবহার করার জন্য ক্লাবগুলোকে দেওয়া হয়। আসলে এই সমস্ত বলে পিঠ বাঁচিয়ে নিতে পারেন, কিন্তু আমি বলবো যে আসলে যেটা করেন, যেটা আপনি এই যে তাদের যে এই যে মুখের যে বলা কথা এবং কাজের মিল এটা থাকে না, তারা বারবার এইগুলোকে বলে তারা একটা আচ্ছাদন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এই ক্লাবগুলোকে অনুদান দেওয়া হয় এবং ধর্মীয় ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটান। আসলে ক্লাব সংগঠনের সদস্যদের তারা রাজনৈতিকভাবে নিজেদের কাজে ব্যবহৃত করতে চান বলে এই ধরনের অনুদান দিয়ে তাদের, আপনি বলতে পারেন, একটা ডোল পলিটিক্স করেন। এখন আমি মনে করি রাষ্ট্রের কোনো প্রকার অনুদান সেটা ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্রের অনুপ্রবেশও একেবারেই অনুচিত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই রাজ্যের ক্ষেত্রে বারবার দেখা যায় রাষ্ট্র বিভিন্ন প্রকার ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় কার্যকলাপের মধ্যে অনুপ্রবেশ ঘটাচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্যে। বিশেষ করে সেই শাসক দল রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয় আচার আচরণে তাদের অনুপ্রবেশ ঘটাচ্ছে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। দ্বিতীয় হচ্ছে, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূল যে ফান্ডা, সেই ফান্ডাটি হচ্ছে যে রাষ্ট্র কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হতে পারে না। সেই ক্ষেত্রে ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনি যদি অনুদান দেওয়ার অর্থ ভারতবর্ষে যে ধর্মনিরপেক্ষতা যে স্পিরিট, যে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে একেবারে আঘাত করা, এবং এই সিদ্ধান্ত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার স্পিরিটের পরিপন্থী বলে আমি মনে করি। দেখুন, কি মুকুব করবে সেটা অন্য বিষয়, কিন্তু আপনি কোনো কিছু অনুদান সেটা ধর্মীয় ক্ষেত্রে না করে সেই অর্থ আপনি স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারতেন। তার ফলে কর্মসংস্থান তৈরি হতে পারতো, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হতে পারতো। এটা করে লাভ হয় না, শুধু ভোট আমরা শুনলাম। অর্থাৎ এই কারণেই সমস্ত ক্লাবকে 10, 25, 50, 50, 60, 70, 85 এবং 1 লাখ টাকা দেওয়া হচ্ছে। এই কারণে যেখানে ডিএ আন্দোলনকারীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা ডিএ আন্দোলন করে, তারা কেউ চোর নয়, কেউ ডাকাত নয়, তারা এআইসিপিআই মেনে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তারা আন্দোলন করছে। তাদের আন্দোলনটা যে কোনোভাবেই হোক সুপ্রিম কোর্টে আটকে দেওয়া হচ্ছে। অথচ দান খয়রত, মেলা খেলা, এগুলো কিন্তু কোনো কার্পণ্য নাই। এগুলোর সময় কিন্তু টাকার কোনোভাবেই শর্টেজ হয় না। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলটাতে কনভে করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।